আপনি যদি বাংলাদেশের ফুটবল ভক্ত হয়ে থাকেন তবে ব্রাজিল আর আর্জেন্টিনার বিতর্ক আপনার কাছে নতুন কিছু নয়। কিন্তু 1978 সালের বিশ্বকাপ নিয়ে যে অন্ধকার ইতিহাস আজ উন্মোচিত হতে যাচ্ছে তা এই দুই দলের সমর্থকদেরই সমানভাবে স্তব্ধ করে দেবে। ব্রাজিল সমর্থকরা যুগ যুগ ধরে যে দাবি করে আসছেন 1978-এর বিশ্বকাপ তাদের কাছ থেকে নোংরা ষড়যন্ত্রের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার পেছনের সত্যতা আসলে কতটা ভয়ঙ্কর। মাঠের খেলায় অপরাজিত থেকেও কিভাবে একটি অদ্ভুত ফরম্যাট আর পর্দার আড়ালের চুক্তিতে বিদায় নিতে হয়েছিল জিকো রবার্তো ডিনামাইটদের অজেয় দলটিকে। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের আবেগের জায়গা মারিও ক্যাম্পেসদের সেই জাদুকরী ফুটবল আর প্রথম ট্রফি জয়ের সোনালী আনন্দের আড়ালে কিভাবে লুকিয়েছিল সামরিক জান্তার এক রক্তক্ষয়ী ইতিহাস। সাধারণ আর্জেন্টাইনদের ফুটবলের প্রতি খাঁটি ভালোবাসাকে কিভাবে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার ঢাল হিসেবে ব্যবহার করেছিল জেনারেল হোর্হে ভিদেলার সরকার। একদিকে রিভার প্লেট স্টেডিয়ামের গ্যালারিতে যখন কান ফাটানো উল্লাস, ঠিক তখনই মাত্র 1 মাইল দূরে এসমার অন্ধকার সেলে চলছিল রাজনৈতিক বন্দীদের ওপর অবর্ণনীয় নির্যাতন। ফাইনালে ওঠার সমীকরণ মেলাতে পেরুর সংরক্ষিত ড্রেসিং রুমে ম্যাচের ঠিক আগে সশস্ত্র পাহারায় কেন ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনার স্বৈরশাসক আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। $50 মিলিয়ন ঋণ, 35,000 টন গম আর পেরুর 13 জন জলজ্যান্ত মানুষের জীবনের বিনিময়ে কিভাবে লেখা হয়েছিল পেরুকে 6-0 গোলে হারানোর সেই অবিশ্বাস্য চিত্রনাট্য। বন্ধুরা, বই কথা কয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কেবল ফুটবলের গল্প বলবো না, আজ উন্মোচিত হবে রাষ্ট্রীয় ক্ষমতা, ভূ রাজনীতি, স্পোর্টস ওয়াশিং এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের এক গা শিউরে ওঠা পলিটিক্যাল থ্রিলার, যেখানে ফুটবল নিছক কোনো খেলা ছিল না, ছিল ক্ষমতা টিকিয়ে রাখার এক রক্তমাখা অস্ত্র। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের বিশেষ অডিও ডকুমেন্টারি 1978 বিশ্বকাপ, রক্তের উপর দাঁড়িয়ে জেতা এক ট্রফি। অধ্যায় 1, 2 পৃথিবীর গল্প, এসমা বনাম এল মনুমেন্টাল। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্পোর্টস ওয়াশিংয়ের ঘটনাটি ঘটেছিল 1978 সালে। 25 জুন 1978 সালের বিকেলে আপনি যদি বুয়েনোস আইরেস শহরের আকাশে কান পাততেন তবে শুনতে পেতেন লাখো মানুষের উল্লাস। রিভার প্লেট ক্লাবের বিখ্যাত এল মনুমেন্টাল স্টেডিয়ামে তখন চলছে বিশ্বকাপের ফাইনাল। নেদারল্যান্ডসের বিপক্ষে লড়ছে আর্জেন্টিনা। মারিও ক্যাম্পেসের পায়ে বল আর গ্যালারিতে তখন নীল সাদা কনফেত্তির বৃষ্টি। শব্দ এতটাই তীব্র ছিল যে মনে হতো পুরো শহর বুঝে আনন্দে ফেটে পড়ছে। কিন্তু ঠিক একই সময়ে স্টেডিয়াম থেকে মাত্র 1 মাইল দূরে সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতা বিরাজ করছিল। সেই জায়গাটির নাম নেভাল মেকানিক্স স্কুল, সংক্ষেপে এসমা। এটি ছিল আর্জেন্টিনার সামরিক জান্তা সরকারের সবচেয়ে বড় এবং গোপন টর্চার সেল। এল মনুমেন্টাল স্টেডিয়ামের কান ফাটানো শব্দ যখন হাওয়ায় ভাসছে, ঠিক তখনই এসমার অন্ধকার বেসমেন্টে রাজনৈতিক বন্দীদের ওপর চলছিল অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন। হুয়ান গাসপিরিনির লেখা এল এস্টাবলিশমেন্ট লা হিস্টোরিয়া দে লা এসমা বইয়ের তথ্য অনুযায়ী সে সময় এই সামরিক স্থাপনার ভেতরে প্রায় 5,000 মানুষকে বন্দী করে রাখা হয়েছিল, যাদের বেশিরভাগই আর কখনোই জীবিত ফিরে আসেননি। তাদের অপরাধ ছিল তারা ছিলেন ভিন্ন মতাবলম্বী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক কিংবা রাজনৈতিক কর্মী। জেনারেল হোর্হে ভিদেলার সরকারের বিরুদ্ধে কথা বলা যে কাউকেই গুম করে নিয়ে আসা হতো এই এসমায়। স্টেডিয়ামের গোলের উল্লাস আর এসমার বন্দীদের আর্তনাদ, এই দুটি শব্দ একই শহরের বাতাসে মিশে তৈরি করেছিল এক ভয়াবহ বৈপরীত্য। সাংবাদিক ডেভিড ইয়ালব তার হাউ দে স্টোল দ্য গেম বইয়ে উল্লেখ করেছেন, যখনই আর্জেন্টিনা দল গোল করত এল মনুমেন্টালের দর্শকদের গর্জন এতই প্রবল হতো যে তা এসমার সেলের দেয়াল ভেদ করে ভেতরে পৌঁছাত। বন্দীরা সেই উল্লাস শুনতে পেতেন। একদিকে স্বাধীন দেশের নাগরিকরা তাদের জাতীয় দলের জয়ে উল্লসিত, অন্যদিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হওয়া মানুষগুলো মৃত্যুর প্রহর গুনছে। এই মনস্তাত্ত্বিক বৈপরীত্য ছিল ইতিহাসের অন্যতম নিষ্ঠুর এক উপহাস। সামরিক সরকার নিখুঁতভাবে এই দুটি জগৎকে আলাদা করে রেখেছিল। কিন্তু কেন এমনটা ঘটছিল?
1976 সালে ক্ষমতা দখলের পর থেকেই আর্জেন্টিনার জান্তা সরকার হাজার হাজার মানুষকে গুম করতে শুরু করে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত হতে থাকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তখন মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানাচ্ছিল। দেশের ভেতরের এই রক্তাক্ত বাস্তবতা বিশ্ববাসীর চোখ থেকে আড়াল করতে জেনারেল ভিদেলার একটি বড় আয়োজন দরকার ছিল, আর সেই আয়োজনটিই ছিল 1978 সালের ফুটবল বিশ্বকাপ। তিনি চেয়েছিলেন ফুটবলের উন্মাদনায় গোটা বিশ্বের নজর স্টেডিয়ামের দিকে আটকে থাকুক, যাতে কেউ এসমার মতো অন্ধকার সেলগুলোর খোঁজ না পায়। এই কৌশলটি ছিল একটি নিখুঁত স্পোর্টস ওয়াশিং। স্প্যানিশ লেখক পাবলো লরেন্তের গবেষণা গ্রন্থ ফুটবল ওয়াই পদের এনলা আর্জেন্টিনাতে দেখানো হয়েছে কিভাবে সামরিক সরকার মিডিয়া নিয়ন্ত্রণ করে এই দ্বৈত চিত্র তৈরি করেছিল। টেলিভিশন স্ক্রিনে দেখানো হতো সুখী আর্জেন্টাইনদের মুখ, হাসি খুশি দর্শক আর মাঠে খেলোয়াড়দের বীরত্ব, কিন্তু ক্যামেরার লেন্স কখনো স্টেডিয়ামের 1 মাইল দূরের সেই ভবনের দিকে ঘোরেনি। এসমার দেয়ালের পেছনে যে হত্যাযজ্ঞ চলছিল তার কোনো প্রমাণ বাইরে আসতে দেওয়া হয়নি। বন্দীদের অনেককে নির্যাতন শেষে ডেথ ফ্লাইট বা মৃত্যু ফ্লাইটের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের বুকে জীবন্ত ফেলে দেওয়া হতো, অথচ একই আকাশের নিচে দাঁড়িয়ে গ্যালারির দর্শকরা গাইছিল জয়ের গান। স্টেডিয়ামের ভেতরে যখন রেফারির বাঁশি বাজছিল, এসমার ভেতরে তখন বাজছিল নির্যাতনের বৈদ্যুতিক যন্ত্রের শব্দ। এই দুই শব্দের মাঝে দূরত্ব ছিল মাত্র কয়েক ব্লকের, কিন্তু বাস্তবতার দূরত্ব ছিল কয়েক আলোক বর্ষের। ফুটবলের ইতিহাস এবং ভূ রাজনীতির ইতিহাসে এমন সমান্তরাল ভয়াবহতার উদাহরণ খুব কমই আছে, যেখানে একটি ট্রফি জয়ের জন্য রাষ্ট্রীয় যন্ত্র এতটা বেপরোয়া হয়ে উঠেছিল। ভিদেলার এই স্পোর্টস ওয়াশিং প্রজেক্ট শুধু আর্জেন্টিনার সীমানায় আটকে ছিল না, এটি ছিল একটি বৃহত্তর আঞ্চলিক ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের ডালপালা ছড়িয়ে পড়েছিল লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। কেবল দেশের ভেতরের ভিন্ন মতাবলম্বীদের দমন করেই জান্তা সরকার শান্ত থাকেনি, তারা চেয়েছিল পুরো মহাদেশে নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। আর এই লক্ষ্য অর্জনের জন্য তারা এমন একটি আন্তর্জাতিক চুক্তির আশ্রয় নিয়েছিল যা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর গোয়েন্দা নেটওয়ার্ক হিসেবে পরিচিত। এই নেটওয়ার্কের উদ্দেশ্য ছিল সীমানা পেরিয়ে রাজনৈতিক শত্রুদের হত্যা করা। বিশ্বকাপ চলাকালীন সময়েও এই নেটওয়ার্ক অত্যন্ত সক্রিয় ছিল, কিন্তু এই বিশাল হত্যাযজ্ঞ এবং গুমের প্রকল্প একা পরিচালনা করা জেনারেল ভিদেলার পক্ষে সম্ভব ছিল না। এর পেছনে ছিল এক সুগভীর আন্তর্জাতিক সমীকরণ। এই সমীকরণটি কেবল লাতিন আমেরিকার গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। বিশ্ব রাজনীতির উত্তাল সময়ে অন্যান্য পরাশক্তিগুলোর প্রভাবও এই ক্রীড়া আসরের রাজনীতিতে যুক্ত হয়েছিল। সাংবাদিক এডুয়ার্ডো গালিয়ানো তার গ্রন্থ সকার ইন সান অ্যান্ড শ্যাডোতে সুস্পষ্টভাবে লিখেছেন যে ফুটবলের বলটি তখন আর নিছক কোনো খেলার বস্তু ছিল না, বরং সেটি পরিণত হয়েছিল ক্ষমতা টিকিয়ে রাখার এক ভয়াবহ অস্ত্রে। এই আঘাতে কেবল বিরোধী মতকেই নিশ্চিহ্ন করা হয়নি, বরং একটি দেশের পুরো ফুটবলীয় আত্মাকে রক্তাক্ত করা হয়েছিল। এল মনুমেন্টাল স্টেডিয়াম থেকে ইসমার অন্ধকার সেল পর্যন্ত যে রক্তের দাগ ছড়িয়ে পড়েছিল তার মূল শেকড় ছিল অপারেশন কন্ডোর নামের চুক্তিতে। অধ্যায় 2, অপারেশন কন্ডোর এবং ভিদেলার স্পোর্টস ওয়াশিং। 1978 সালের বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার সামরিক জান্তা সরকার খরচ করেছিল প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলার, যা ছিল সে সময়কার জাতীয় বাজেটের প্রায় 10%। চরম অর্থনৈতিক সংকট এবং আকাশ ছোঁয়া মূল্যস্ফীতির একটি দেশে স্রেফ একটি ফুটবল টুর্নামেন্টের জন্য এত বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা কোনো সাধারণ ক্রীড়া উন্মাদনা ছিল না, এটি ছিল রাষ্ট্রীয় মদতপুষ্ট ইতিহাসের অন্যতম ব্যয়বহুল রাজনৈতিক প্রোপাগান্ডা। 1976 সালের 24শে মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলা। তার এই শাসনের পোশাকি নাম ছিল জাতীয় পুনর্গঠন প্রক্রিয়া, কিন্তু এই পুনর্গঠনের আড়ালে শুরু হয় ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস। সাংবাদিক জন ডিঙ্গিস তার বিখ্যাত দ্য কন্ডোর ইয়ার্স গ্রন্থে উল্লেখ করেছেন, ভিদেলার ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক মাসের মধ্যেই হাজার হাজার মানুষ গুম হতে শুরু করে। ইতিহাসে এরা লস দেসাপারেসিদোস বা নিখোঁজ ব্যক্তি হিসেবে পরিচিত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই গুম এবং বিনা বিচারে আটকের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করে। তারা ফুটবলকে হাঁ, নির্যাতনকে না শিরোনামে একটি ক্যাম্পেইন চালু করে।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিশ্বকাপ বয়কটের ডাক আসতে থাকে। এই তীব্র আন্তর্জাতিক চাপ সামলাতে ভিদেলার সামনে এমন একটি জাদুকরী হাতিয়ার প্রয়োজন ছিল যা পুরো বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দিতে পারে, আর সেই হাতিয়ারটি ছিল ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পরিচালনার জন্য গঠন করা হয় বিশেষ রাষ্ট্রীয় সংস্থা, যার নিয়ন্ত্রক ছিলেন নৌবাহিনীর অ্যাডমিরাল কার্লোস লাকোস্তে। ইতিহাসবিদ এজেকিয়েল ফার্নান্দেস মুরোস তার গবেষণায় দেখিয়েছেন এই সংস্থাটি কার্যত রাষ্ট্রের ভেতরে আরেকটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কাজ করত। তাদের একমাত্র লক্ষ্য ছিল ফুটবলের জাতীয়তাবাদী উন্মাদনাকে ব্যবহার করে আর্জেন্টিনার জান্তা সরকারের একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি বিশ্বের সামনে তুলে ধরা, যাকে স্পোর্টস ওয়াশিং বলা হয়। এই প্রকল্পটিকে নিখুঁত করতে জান্তা সরকার আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ফেরাতে নিয়োগ করেছিল মার্কিন জনসংযোগ প্রতিষ্ঠান বার্সন মার্স্টেলারকে। তাদের প্রধান কাজ ছিল বিশ্বজুড়ে আর্জেন্টিনার পক্ষে ইতিবাচক প্রচারণা চালানো এবং মানবাধিকার লঙ্ঘনের খবরগুলোকে নিছক গুজব হিসেবে উড়িয়ে দেওয়া। তারা প্রচার করত যে আর্জেন্টাইনরা অত্যন্ত মানবিক, রাস্তাঘাট রাতারাতি পরিষ্কার করা হয়, বস্তিগুলো দেয়াল তুলে আড়াল করা হয়, স্টেডিয়ামগুলো ঢেলে সাজানো হয় এবং বিদেশিদের জন্য তৈরি করা হয় এক কৃত্রিম শান্তির প্রতিচ্ছবি। কিন্তু এই জাঁকজমকপূর্ণ প্রস্তুতির আড়ালে অত্যন্ত গোপনে বিস্তার লাভ করছিল আরেকটি আন্তর্জাতিক প্রকল্প। এর নাম ছিল অপারেশন কন্ডর। এটি ছিল দক্ষিণ আমেরিকার ডানপন্থী সামরিক স্বৈরশাসকদের একটি যৌথ গোপন চুক্তি। আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া এবং ব্রাজিলের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো মিলে এই অভিন্ন ডেথ নেটওয়ার্ক গড়ে তুলেছিল। মার্কিন ইতিহাসবিদ জে প্যাট্রিস ম্যাকশেরি তার প্রিডেটরি স্টেটস গ্রন্থে স্পষ্ট প্রমাণ হাজির করেছেন যে এই দেশগুলোর সরকারগুলো একে অপরের রাজনৈতিক বিরোধীদের হত্যা বা গুম করার জন্য পারস্পরিক তথ্য ও সহায়তা আদান প্রদান করত। আর্জেন্টিনার কোনো ভিন্ন মতাবলম্বী যদি পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিতেন, তবে সেই দেশের গোয়েন্দারাই তাকে হত্যা করে আর্জেন্টিনাকে রিপোর্ট করত। 1978 সালের বিশ্বকাপ চলাকালীন এই অপারেশন কন্ডর তার সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করে। টুর্নামেন্ট উপলক্ষে যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধারণ দর্শক ও আন্তর্জাতিক সাংবাদিক আর্জেন্টিনায় প্রবেশ করছিলেন, তখন সীমান্তগুলো ছিল কঠোর নজরদারির আওতায়। কন্ডরভুক্ত দেশগুলোর গোয়েন্দারা একত্রে কাজ করছিল যাতে টুর্নামেন্ট চলাকালে কোনো রাজনৈতিক বন্দীর খবর বাইরে না আসে এবং কোনো ধরনের প্রতিবাদ সংগঠিত হতে না পারে। স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে যখন জেনারেল ভিদেলা বসে হাততালি দিচ্ছিলেন, তখন কন্ডরের এজেন্টরা পুরো মহাদেশ জুড়ে নিশ্চিত করছিল পিন পতন নীরবতা। কিন্তু কেবল একটি সুশৃঙ্খল আয়োজনই জেনারেল ভিদেলার জন্য যথেষ্ট ছিল না। স্পোর্টস ওয়াশিংয়ের এই বিশাল রাজনৈতিক প্রজেক্টকে চূড়ান্ত সফলতা দিতে হলে আর্জেন্টিনাকে যে কোনো মূল্যে ঘরের মাঠে বিশ্বকাপের ট্রফি জিততেই হতো। চ্যাম্পিয়ন হতে না পারলে কোটি কোটি ডলারের এই বিশাল বিনিয়োগ এবং উন্মাদনা তৈরির সম্পূর্ণ পরিকল্পনাটি চরমভাবে ব্যর্থ হতো। তাই সামরিক জান্তা কেবল মাঠের বাইরের আয়োজনেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি, তারা টুর্নামেন্টের প্রতিটি স্তর নিজেদের অনুকূলে রাখার সর্বাত্মক চেষ্টা করেছিল। সেবার ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ফরম্যাটটি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং জটিল। কোনো নকআউট পর্ব ছিল না, বরং দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল এবং শীর্ষ দল সরাসরি ফাইনালে খেলবে এমনটাই ছিল নিয়ম। আর্জেন্টিনার জন্য ফাইনালে ওঠার পথটি অত্যন্ত সহজ এবং মসৃণ করার সমস্ত গোপন আয়োজন যখন প্রায় সম্পূর্ণ, ঠিক তখনই তাদের সামনে বিশাল পর্বত এসে দাঁড়ায়। একই গ্রুপে তাদের সাথে এসে পড়ে চিরপ্রতিদ্বন্দ্বী এক অত্যন্ত শক্তিশালী দেশ, এমন এক চিরশত্রু যাদের সাথে মাঠের লড়াইয়ের পাশাপাশি টুর্নামেন্টের শিডিউলিং এবং ফরম্যাটের অদ্ভুত রাজনৈতিক ফাঁদ তৈরি হয়, যা জন্ম দেয় বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বিতর্কিত এক অধ্যায়ের। সেই প্রবল প্রতিপক্ষটি ছিল এমন একটি অজেয় ফুটবল দল যাদের সাথে আর্জেন্টিনার হিসাব নিকাশ কেবল সাধারণ ফুটবলীয় মাঠের সীমানার মধ্যেই কখনো সীমাবদ্ধ ছিল না, বরং তা অত্যন্ত দ্রুত জড়িয়ে পড়েছিল ভূরাজনৈতিক ক্ষমতার লড়াই এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রের এক অন্ধকার অদৃশ্য জালে। আর টুর্নামেন্টের সেই ভয়ঙ্কর শক্তিশালী দলটি আর কেউ নয়, সেটি ছিল 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন একটি দেশ, খোদ ব্রাজিল। অধ্যায় 3, ব্রাজিলের উত্থান এবং ফরম্যাটের ফাঁদ। খেলার মাঠে নিয়ম সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও ইতিহাসের পাতায় দেখা যায় ক্ষমতাশালীরা অনেক সময় নিজেদের সুবিধার্থে সেই নিয়মই বদলে দেয়।
1978 সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের বিন্যাস ছিল ঠিক এমনই এক কাঠামোগত প্রহসন। আজকের দিনের মতো সেবার কোনো কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ছিল না। প্রথম রাউন্ড পেরিয়ে আসা 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়। নিয়ম ছিল এই দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বের শীর্ষ 2টি দল সরাসরি ফাইনালে খেলবে। আর এখানেই তৈরি হয় এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক সমীকরণ। গ্রুপ বিতে একই সাথে পড়ে যায় লাতিন আমেরিকার 2 চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং স্বাগতিক আর্জেন্টিনা। সাথে ছিল ইউরোপের ফুটবল পরাশক্তি পোল্যান্ড এবং লাতিন আমেরিকার আরেক শক্তিশালী দেশ পেরু। জেনারেল ভিদেলার সামরিক জান্তা সরকারের কাছে তখন ফাইনালে ওঠা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিন্তু তাদের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ক্লাউদিও কৌতিনহোর অজেয় ব্রাজিল ফুটবল দল। 18 জুন রোজারিও স্টেডিয়ামে মুখোমুখি হয় এই 2 চিরশত্রু। ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক জোনাথন উইলসন তার অ্যাঞ্জেলস উইথ ডার্টি ফেসেস গ্রন্থে এই ম্যাচটিকে রোজারিওর যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। এটি কেবল একটি সাধারণ ফুটবল ম্যাচ ছিল না, বরং ছিল পেশিশক্তির এক চরম প্রদর্শনী। ভয়াবহ ফাউল এবং শারীরিক আগ্রাসনে ভরপুর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সম্পূর্ণ গোলশূন্য ড্র হয়। এই ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠার সমীকরণটি সম্পূর্ণ গোল ব্যবধানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর ঠিক এখানেই ফিফার শিডিউলিং বা সময়সূচি নির্ধারণ এক নির্ণায়ক ভূমিকা পালন করে, যা আজ পর্যন্ত ক্রীড়া ইতিহাসের অন্যতম বড় বিতর্ক। তৎকালীন ফিফা সভাপতি ছিলেন একজন ব্রাজিলিয়ান নাগরিক, জোয়াও হ্যাভেলাঞ্চ। কিন্তু তা সত্ত্বেও সময়সূচি এমনভাবে তৈরি করা হয়েছিল যা সরাসরি স্বাগতিক আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা প্রদান করে। 21 জুন ছিল দ্বিতীয় গ্রুপ পর্বের চূড়ান্ত এবং শেষ রাউন্ডের খেলা। ক্রীড়া প্রতিযোগিতার স্বচ্ছতার নিয়ম অনুযায়ী যে কোনো বিতর্ক এড়াতে একই গ্রুপের শেষ 2টি ম্যাচ একই সময় অনুষ্ঠিত হওয়া উচিত ছিল। কিন্তু ফিফা অত্যন্ত অদ্ভুতভাবে সিদ্ধান্ত নেয় যে ব্রাজিল বনাম পোল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেলে, আর আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচটি হবে রাতে। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ডেভিড ইয়ালপ তার হাউ দে স্টোল দ্য গেম বইয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই সময়সূচি নির্ধারণ কোনো সাধারণ ভুল ছিল না, বরং এটি ছিল আয়োজক দেশের জান্তা সরকারের প্রবল রাজনৈতিক চাপের কাছে ফিফার সরাসরি নতি স্বীকার এবং ব্রাজিলকে টুর্নামেন্ট থেকে কৌশলে বিদায় করার এক নিখুঁত পরিকল্পনা। 21 জুন বিকেলে ব্রাজিল মাঠে নামে পোল্যান্ডের বিপক্ষে। ম্যাচে ব্রাজিল অত্যন্ত দাপটের সাথে 3-1 গোলের ব্যবধানে শক্তিশালী পোল্যান্ডকে পরাজিত করে। রবার্তো ডিনামাইটের অনবদ্য জোড়া গোলে ব্রাজিল তাদের নির্ধারিত কাজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন করে মাঠ ছাড়ে। তাদের মোট পয়েন্ট এবং চূড়ান্ত গোল ব্যবধান তখন সম্পূর্ণ নির্ধারিত হয়ে যায়। এর প্রত্যক্ষ ফলাফল হিসেবে রাতে মাঠে নামার আগেই আর্জেন্টিনা দল স্পষ্টভাবে জেনে যায় যে ফাইনালে উঠতে হলে তাদের ঠিক কী করতে হবে। সমীকরণটি ছিল স্বাগতিকদের জন্য অত্যন্ত কঠিন এবং এক প্রকার প্রায় অসম্ভব। সামরিক জান্তার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলো তখন দর্শকদের উদ্দেশ্যে অবিরাম জাতীয়তাবাদের উগ্র প্রচারণায় লিপ্ত ছিল। তারা বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল যে এই জয় কেবল একটি ফুটবল দলের জয় নয়, এটি পুরো জাতির মর্যাদা রক্ষার চূড়ান্ত প্রশ্ন। কিন্তু মাঠের খেলোয়াড়দের ওপর এর মানসিক চাপ ছিল ভয়ঙ্কর। পোল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পরিষ্কার জয়ের পর আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছাতে হলে পেরুর বিপক্ষে জিততে হতো অন্তত 4 গোলের বিশাল এক অবিশ্বাস্য ব্যবধানে। পেরু তখন আন্তর্জাতিক ফুটবলে কোনো সাধারণ বা দুর্বল দল ছিল না। প্রথম রাউন্ডে তারা নেদারল্যান্ডসের মতো শক্তিশালী ইউরোপীয় দলকে আটকে দিয়েছিল এবং স্কটল্যান্ডকে রীতিমতো হারিয়েছিল। তাদের দলে ছিলেন তেওফিলো কুবিলাস এবং হুয়ান কার্লোস আব্লিতাসের মতো অত্যন্ত প্রতিভাবান ও বিশ্বমানের তারকা খেলোয়াড়রা। এমন একটি সুসংগঠিত দলের বিপক্ষে 4 গোলের ব্যবধানে জয় পাওয়াটা কেবল ফুটবলীয় সামর্থ্য বা যুক্তিতে এক প্রকার অলৌকিক ব্যাপার ছিল। ব্রাজিলিয়ান খেলোয়াড়রা যখন স্টেডিয়ামের গ্যালারিতে বসে নিশ্চিত মনে ভাবছিলেন যে তাদের ফাইনালে ওঠা সময়ের ব্যাপার মাত্র, ঠিক তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক অধ্যায়। রাতের ফ্লাডলাইটের নিচে পেরুর খেলোয়াড়রা যখন এল মনুমেন্টাল স্টেডিয়ামের টানেল দিয়ে মাঠে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ফুটবলের সমস্ত নিয়মকানুন মাঠের বাইরে পড়েছিল। কারণ এই ম্যাচটির ভাগ্য আসলে ঘাসের মাঠে নির্ধারণ করার কোনো সুযোগ ছিল না। 4 গোলের বিশাল ব্যবধান নিশ্চিত করতে ভিদেলার সামরিক সরকার এমন কিছু ক্ষমতাবান মানুষের সাহায্য নিয়েছিল যাদের সাথে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। পেরুর খেলোয়াড়দের জন্য নির্ধারিত সুরক্ষিত ড্রেসিং রুমের দরজা হঠাৎ করে প্রবল শব্দে খুলে গেল এবং সেখানে প্রবেশ করল এমন কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি
যাদের অপ্রত্যাশিত উপস্থিতি প্রতিটি খেলোয়াড়ের শির দ্বারা দিয়ে নিমেষেই এক বরফ শীতল আতঙ্কের স্রোত নামিয়ে দিয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত ভয়াবহ অনুপ্রবেশের আসল উদ্দেশ্য ছিল একটি নীরব কিন্তু ভয়ঙ্কর মানসিক হুমকি, যা এই ম্যাচের পাশাপাশি পুরো বিশ্বকাপের গতিপথ চিরতরে এক রক্তাক্ত এবং কলঙ্কিত পরিণতির দিকে ঠেলে দিতে প্রস্তুত হচ্ছিল। আর তার পরিণতি ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। অধ্যায় 4, অবিশ্বাস্য 6-0, অলৌকিক না পূর্ব পরিকল্পিত। ফুটবল পরিসংখ্যানের ইতিহাসে এমন কিছু সংখ্যা রয়েছে যা কোনো গাণিতিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। 1978 সালের 21শে জুন রাতের আগে পর্যন্ত পেরু জাতীয় দল পুরো বিশ্বকাপে মোট 5টি ম্যাচ খেলেছিল। এই 5টি ম্যাচে তাদের শক্তিশালী রক্ষণভাগ হজম করেছিল মাত্র 6টি গোল। অথচ এল মনুমেন্টাল স্টেডিয়ামের সেই 90 মিনিটে তারা এককভাবে 6টি গোল হজম করে বসে। এই আকস্মিক পতন কোনো স্বাভাবিক ফুটবলীয় ছন্দপতন ছিল না। ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক ব্রায়ান গ্যানভিল তার বিখ্যাত দ্য স্টোরি অব দ্য ওয়ার্ল্ড কাপ গ্রন্থে এই ম্যাচটিকে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সন্দেহজনক 90 মিনিট হিসেবে আখ্যায়িত করেছেন। ফাইনালে যাওয়ার সমীকরণ মেলাতে আর্জেন্টিনার প্রয়োজন ছিল অন্তত 4 গোলের ব্যবধান, কিন্তু তারা জিতেছিল 6-0 গোলে। এই অবিশ্বাস্য ফলাফল ফুটবল বিশ্বের সামনে একটি বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল। ম্যাচের শুরু থেকেই পেরুর রক্ষণভাগের খেলোয়াড়দের আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক। সবচেয়ে বেশি সন্দেহের কেন্দ্রে ছিলেন পেরুর গোলরক্ষক রামন কিরোগা। কিরোগা ছিলেন জন্মসূত্রে একজন আর্জেন্টাইন নাগরিক। তিনি আর্জেন্টিনার বুয়েনোস আইরেসেই জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে পেরুর নাগরিকত্ব গ্রহণ করেন। এমন একটি বাঁচা মরার ম্যাচে একজন আর্জেন্টাইন বংশোদ্ভূত গোলরক্ষককে মাঠে নামানো নিয়ে শুরু থেকেই তীব্র বিতর্ক ছিল। ম্যাচ চলাকালীন কিরোগার অবস্থান এবং সিদ্ধান্তগুলো সেই বিতর্ককে আরও উস্কে দেয়। আর্জেন্টিনার প্রথম গোলের সময় মারিও ক্যাম্পেস যখন বল নিয়ে পেনাল্টি বক্সে প্রবেশ করেন, তখন কিরোগা কোনো প্রতিরোধ করার চেষ্টাই করেননি। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ডেভিড ইয়ালপ তার হাউ দে স্টোল দ্য গেম বইয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কিরোগা সেই ম্যাচে এমন কিছু ইচ্ছাকৃত ভুল করেছিলেন যা পেশাদার আন্তর্জাতিক গোলরক্ষকের কাছে অপ্রত্যাশিত ছিল। তবে ম্যাচের প্রথমার্ধের চিত্রটি ছিল কিছুটা ভিন্ন। পেরু শুরুতেই হাল ছেড়ে দেয়নি। খেলার 15 মিনিটের মাথায় পেরুর তারকা খেলোয়াড় হুয়ান কার্লোস অবলিতাস একটি দুর্দান্ত আক্রমণ করেন, যা আর্জেন্টিনার গোলপোস্টে লেগে ফিরে আসে। এটি প্রমাণ করে যে পেরুর আক্রমণ ভাগের কিছু খেলোয়াড় স্বাভাবিক ফুটবল খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মারিও ক্যাম্পেস এবং আলবার্তো তারান্তিনির দুর্দান্ত গোলে আর্জেন্টিনা 2-0 ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধে 2 গোল হজম করার পর ড্রেসিং রুমে ফিরে যাওয়া পেরু দলটি যখন দ্বিতীয়ার্ধে মাঠে নামে, তখন তাদের শারীরিক ভাষা ছিল সম্পূর্ণ অপরিচিত। মনে হচ্ছিল তারা যেন কেবল ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে প্রতিরোধ করার সামান্যতম ইচ্ছাও আর অবশিষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধে পেরুর রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 50 মিনিটের সময় ক্যাম্পেস তার দ্বিতীয় গোলটি করেন। এরপর মাত্র 13 মিনিটের ব্যবধানে লিওপোলদো লুকে এবং রেনে হাউসমানের গোলে ব্যবধান দাঁড়ায় 5-0। পেরুর ডিফেন্ডাররা যেন ইচ্ছাকৃতভাবেই আর্জেন্টাইন আক্রমণ ভাগের খেলোয়াড়দের জায়গা ছেড়ে দিচ্ছিলেন। রবার্তো রোজাসের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা বারবার পজিশন হারাচ্ছিলেন। এই অর্ধে পেরুর রক্ষণভাগ কোনো ট্যাকল করেনি, কোনো অফসাইড ফাঁদ তৈরি করেনি। ব্রায়ান গ্ল্যানভিলের মতে দ্বিতীয়ার্ধে পেরু দল মূলত দাঁড়িয়ে থেকে আর্জেন্টিনার গোল উৎসব দেখেছে। 74 মিনিটের সময় লুকে যখন দলের ষষ্ঠ গোলটি করেন, তখন এল মনুমেন্টাল স্টেডিয়ামের গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। কিন্তু ফুটবল বিশ্লেষকদের চোখে এই গোলগুলো ছিল সাজানো নাটকের একটি দৃশ্য মাত্র। পুরো 90 মিনিটের খেলা বিশ্লেষণ করলে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে যায় যে পেরুর এই পতন কোনোভাবেই স্বাভাবিক ক্রীড়া নৈপুণ্যের অভাব ছিল না। প্রথম রাউন্ডে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দলের আক্রমণ ভাগকে যারা সাফল্যের সাথে সামলেছে, তারা একদিনের ব্যবধানে এতটা অসহায় হয়ে পড়তে পারে না। পেরুর খেলোয়াড়দের মাঠে পাসিং অ্যাকুরেসি এবং বল পজিশন ছিল তাদের স্বাভাবিক রেকর্ডের চেয়ে অনেক নিচে। এই সন্দেহজনক ম্যাচটি সরাসরি শক্তিশালী ব্রাজিলকে ফাইনালে ওঠার পথ থেকে অত্যন্ত নির্মমভাবে ছিটকে দেয়। ম্যাচ শেষে যখন রেফারি শেষ বাঁশি বাজান, তখন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা তাদের সুরক্ষিত হোটেল রুমে বসে রীতিমতো হতবাক হয়ে টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন। তারা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে মাঠে 11 জন ফুটবল খেললেও প্রকৃত জয় এবং পরাজয় পূর্বেই নির্ধারিত হয়েছে মাঠের বাইরের ক্ষমতাশালী কোনো শক্তির দ্বারা।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রথমার্ধে যে দলটির অন্তত কিছুটা প্রতিরোধ করার দৃঢ় মানসিকতা ছিল, দ্বিতীয়ার্ধে তারা কেন এভাবে সম্পূর্ণ আত্মসমর্পণ করল? পেরুর প্রতিভাবান খেলোয়াড়দের এই অদ্ভুত এবং রহস্যময় আচরণের পেছনে কেবল কি ভয় কাজ করেছিল, নাকি এর পেছনে আরও ভয়ঙ্কর অন্য কিছু লুকিয়েছিল? এই জটিল প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে এল মনুমেন্টাল স্টেডিয়ামের সেই সবুজ ঘাসের মাঠ থেকে কিছুটা দূরে। ফুটবলীয় সমস্ত যুক্তির সম্পূর্ণ বাইরে গিয়ে আমাদের গভীর দৃষ্টি দিতে হবে সেই নির্দিষ্ট সময়টিতে, যখন খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ম্যাচটির ঠিক আগে ড্রেসিং রুমে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন। কারণ সেই সুরক্ষিত বদ্ধ দরজার ঠিক ওপারে অত্যন্ত সংগোপনে এমন এক শ্বাসরুদ্ধকর মনস্তাত্ত্বিক খেলা সংঘটিত হয়েছিল, যার ভয়াবহতা সাধারণ ফুটবল ম্যাচের চেয়েও কয়েক হাজার গুণ বেশি। সেই ড্রেসিং রুমের ভেতরে এমন একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছিল, যা শুধু পেরুকে নয়, পুরো লাতিন আমেরিকার নিষ্ঠুর রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুকে তীব্রভাবে নাড়িয়ে দিয়েছিল এবং ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল, যার শুরুটা হয়েছিল ভারী বুটের এক ভয়ঙ্কর পদশব্দে। অধ্যায় 5, ড্রেসিং রুমে ভিদেলা এবং কিসেঞ্জারের ছায়া। আন্তর্জাতিক ক্রীড়া ইতিহাসে এমন দ্বিতীয় নজির নেই যেখানে একটি দেশের রাষ্ট্রপ্রধান প্রোটোকল ভেঙে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের কয়েক মিনিট আগে সরাসরি প্রতিপক্ষ দলের সংরক্ষিত ড্রেসিং রুমে প্রবেশ করেছেন। 21শে জুন রাতে পেরুর খেলোয়াড়রা যখন এল মনুমেন্টাল স্টেডিয়ামের সুরক্ষিত ড্রেসিং রুমে জার্সি গায়ে দিয়ে মাঠে নামার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই ঘটে ইতিহাসের এই অভূতপূর্ব ঘটনাটি। সশস্ত্র প্রহরীদের ভারী সামরিক বুটের কর্কশ শব্দে ড্রেসিং রুমের বদ্ধ দরজা হঠাৎ প্রবল বেগে খুলে যায়। সেখানে প্রবেশ করেন আর্জেন্টিনার তৎকালীন স্বৈরশাসক ও সামরিক জান্তার প্রধান জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলা। তবে সেই মুহূর্তে সবচেয়ে বিস্ময়কর ও ভয়ঙ্কর বিষয়টি ছিল তার পাশে থাকা সঙ্গী। ভিদেলার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন তৎকালীন বিশ্ব ভূরাজনীতির অন্যতম প্রভাবশালী ও চরম বিতর্কিত চরিত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। প্রখ্যাত লেখক সাইমন কুপার তার সারা জাগানো ফুটবল এগেইনস্ট দি এনিমি গ্রন্থে এই নির্দিষ্ট ঘটনার বিবরণ দিয়ে পরিষ্কারভাবে লিখেছেন। এই ক্ষমতাবান দুজনের আকস্মিক উপস্থিতি পেরুর সাধারণ খেলোয়াড়দের মানসিকভাবে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জেনারেল ভিদেলা পেরুর স্তব্ধ খেলোয়াড়দের সামনে দাঁড়িয়ে একটি নাতিদীর্ঘ রাজনৈতিক ভাষণ প্রদান করেন। তার কথার মূল বিষয়বস্তু ছিল লাতিন আমেরিকান ভ্রাতৃত্ববোধ। তিনি উপস্থিত খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেন যে আর্জেন্টিনা ও পেরু কেবল দুটি আলাদা রাষ্ট্র নয়, বরং তারা ঐতিহাসিকভাবে একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। ভিদেলা ঠান্ডা, শান্ত ও ধীর স্বরে তাদের বলেছিলেন যে পুরো লাতিন আমেরিকার ভবিষ্যৎ সম্মান এখন এই নির্দিষ্ট ম্যাচের উপর সরাসরি নির্ভরশীল। ইনভেস্টিগেটিভ সাংবাদিক ডেভিড ইয়ালপ তার হাউ দে স্টোল দ্য গেম বইয়ে পেরুর একাধিক খেলোয়াড়ের সরাসরি সাক্ষাৎকার গভীরভাবে বিশ্লেষণ করে অত্যন্ত যুক্তির সাথে দেখিয়েছেন ভিদেলার এই তথাকথিত ভ্রাতৃত্ববোধের বার্তার ঠিক ভেতরেই অত্যন্ত সুকৌশলে লুকিয়েছিল সুস্পষ্ট ও চরম ভয়ঙ্কর এক মনস্তাত্ত্বিক হুমকি। পূর্ণাঙ্গ সামরিক পোশাকে সজ্জিত নিষ্ঠুর স্বৈরশাসক যখন সরাসরি প্রতিপক্ষের ড্রেসিং রুমে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের কথা উচ্চারণ করেন, তখন সেটি আর কোনোভাবেই সাধারণ খেলোয়াড় সুলভ শুভেচ্ছা থাকে না। এটি তৎক্ষণাৎ পরিণত হয় সীমাহীন রাষ্ট্রীয় পেশি শক্তির এক নগ্ন ও পরোক্ষ প্রদর্শনীতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের নীরব উপস্থিতি সেই হুমকিকে একটি ভিন্ন মাত্রার আন্তর্জাতিক বৈধতা প্রদান করেছিল। কিসিঞ্জার সেই বিশ্বকাপে মূলত জেনারেল ভিদেলার বিশেষ ব্যক্তিগত অতিথি হিসেবে বুয়েনোস আইরেসে এসেছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ও প্রমাণিত অভিযোগ থাকা সত্ত্বেও তৎকালীন মার্কিন প্রশাসন ও কিসিঞ্জারের মতো ক্ষমতাবান ব্যক্তিরা সেই উত্তাল সময়টিতে আর্জেন্টিনার সামরিক জান্তা সরকারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলেন। পেরুর সাধারণ খেলোয়াড়রা অত্যন্ত ভালো করেই জানতেন আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কিসিঞ্জারের আসল ক্ষমতা ঠিক কতটুকু। ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক জোনাথন উইলসন তার ঐতিহাসিক গবেষণায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, পেরুর অধিনায়ক হেক্টর চুম্পিতাজ ও অভিজ্ঞ মিডফিল্ডার হোসে ভেলাস্কেজ পরবর্তীতে প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে ভিদেলা ও কিসিঞ্জারকে ঠিক ম্যাচের আগে একসাথে দেখে পেরু দলের তরুণ খেলোয়াড়রা আক্ষরিক অর্থেই ভয়ে রীতিমতো কাঁপছিলেন। একটি পেশাদার ফুটবল দলের খেলোয়াড়দের পক্ষে দুটি ভিন্ন রাষ্ট্রের সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক ক্ষমতার এই ধরনের সরাসরি চাপ সফলভাবে মোকাবেলা করা
কোনোভাবেই স্বাভাবিকভাবে সম্ভব ছিল না। পেরুর খেলোয়াড়রা খুব পরিষ্কারভাবে জানতেন যে তারা ঠিক কোথায় অবস্থান করছেন। বুয়েনোস আইরেসের রাস্তাঘাটে তখন গুম এবং রাজনৈতিক হত্যার এক ভয়াবহ নীরব আতঙ্ক বিরাজ করছিল। তারা এটাও জানতেন যে আর্জেন্টিনার জান্তা সরকার তাদের দেশের নিজস্ব নাগরিকদের ও রাজনৈতিক বন্দীদের সাথে কি পাশবিক আচরণ করে। এই মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত নিখুঁত ও পূর্ব পরিকল্পিত। সামরিক জান্তা খুব ভালো করেই জানত যে পেরু জাতীয় দলকে কেবল স্বাভাবিক মাঠের খেলায় 4 গোলের বিশাল ব্যবধানে হারানো এক প্রকার অসম্ভব। তাই তাদের প্রয়োজন ছিল ড্রেসিং রুমের ভেতরে এমন একটি ভয়াবহ ভীতিকর পরিবেশ তৈরি করা যেখানে পেরুর খেলোয়াড়রা ফুটবল খেলার বদলে নিজেদের জীবন নিয়ে চরমভাবে সন্দিহান হয়ে পড়েন। ব্রিটিশ ইতিহাসবিদ ডেভিড গোল্ডব্লাট তার আলোড়ন সৃষ্টিকারী দ্য বল ইজ রাউন্ড গ্রন্থে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ড্রেসিং রুমের এই ঘটনাটি ছিল আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্ত ও সবচেয়ে নগ্ন বাস্তব উদাহরণ। খেলোয়াড়দের মনে রাষ্ট্রের এই ভয় অত্যন্ত সুকৌশলে ঢুকিয়ে দেওয়ার সামরিক কৌশলটি সেই রাতে পুরোপুরি সফল হয়েছিল। তারা যখন 90 মিনিটের জন্য মাঠে প্রবেশ করেন তখন তাদের শরীরী ভাষায় মৃত্যু ভয় ও আতঙ্কের ছাপ একেবারেই স্পষ্ট ছিল। প্রথমার্ধে তারা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও ড্রেসিং রুমের সেই শীতল হুমকির দীর্ঘমেয়াদী প্রভাব ধীরে ধীরে তাদের স্নায়ুকে অবশ করে দেয়। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে এই অবিশ্বাস্য ফলাফল কেবল ভিদেলা ও কিসিঞ্জারের 15 মিনিটের উপস্থিতির উপর নির্ভর করে নির্ধারিত হয়নি। খেলোয়াড়দের ভয় দেখানো ছিল এই বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষুদ্র অংশ মাত্র। আসল নোংরা চুক্তিটি হয়েছিল মাঠের অনেক বাইরে, সম্পূর্ণ ভিন্ন রাষ্ট্রীয় স্তরে। পেরুর স্বৈরশাসক ফ্রান্সিসকো মোরালেস বারমুদেজের সাথে ভিদেলার যে গোপন অর্থনৈতিক বোঝাপড়া হয়েছিল তার দলিল তখনও অজানা ছিল। পেরুর নীরবতার বিনিময়ে আর্জেন্টিনার ব্যাংক থেকে বিশাল অর্থ ও সুবিধা হস্তান্তরের গোপন চুক্তিগুলো ইতিমধ্যে স্বাক্ষরিত হয়ে গিয়েছিল, যার ভেতরে লুকিয়েছিল রাষ্ট্রীয় চুক্তির গা শিউরে ওঠা এক অজানা আদান প্রদানের রক্তক্ষয়ী এবং অভূতপূর্ব ইতিহাস, যা জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 6, গম, ঋণ এবং ভূ রাজনীতির ডিল। বিশ্বকাপের সেই বিতর্কিত ম্যাচের মাত্র 15 দিন পর আর্জেন্টিনার বুয়েনোস আইরেস বন্দর থেকে একটি বিশাল কার্গো জাহাজ প্রশান্ত মহাসাগরের দিকে রওনা দেয়। জাহাজটিতে কোনো সাধারণ পণ্য ছিল না। এর ভেতরে অত্যন্ত গোপনে বোঝাই করা হয়েছিল 35,000 টন গম। জাহাজটির গন্তব্য ছিল পেরুর লিমা বন্দর। আন্তর্জাতিক বাণিজ্যের সাধারণ নিয়ম অনুযায়ী এই বিশাল পরিমাণ গম রপ্তানির কোনো পূর্ব নির্ধারিত চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা আর্জেন্টিনার সরকারি নথিতে ছিল না। ঠিক একই সময়ে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো আন্তর্জাতিক গ্যারান্টি ছাড়াই পেরুর সামরিক সরকারের কোষাগারে 50 মিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল ঋণ অনুমোদন করা হয়। ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক ডেভিড ইয়ালপ তার বিখ্যাত হাউ দে স্টোল দ্য গেম বইয়ে এই তথ্যগুলো সরাসরি তুলে ধরেছেন। এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং গোপন চুক্তির অর্থনৈতিক দলিল। 6-0 গোলের সেই অবিশ্বাস্য জয়ের মূল্য পরিশোধ করা হচ্ছিল রাষ্ট্রের কোষাগার থেকে। এই চুক্তির প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের পেরুর তৎকালীন অর্থনৈতিক অবস্থার দিকে তাকাতে হবে। 1978 সালে পেরুর ক্ষমতায় ছিলেন আরেক স্বৈরশাসক, জেনারেল ফ্রান্সিসকো মোরালেস বারমুদেজ। তার শাসনামলে পেরু ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল এবং খাদ্যাভাব চরম আকার ধারণ করেছিল। দেশের সাধারণ মানুষ এবং শ্রমিক ইউনিয়নগুলো সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ করছিল। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বারমুদেজের জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা এবং খাদ্যের প্রয়োজন ছিল। কলম্বিয়ান সাংবাদিক এবং ইতিহাসবিদ কার্লোস আন্তোনিও ভ্যালেস তার বিভিন্ন গবেষণাপত্রে স্পষ্ট দেখিয়েছেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF পেরুকে নতুন করে ঋণ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিল। ঠিক সেই রকম সংকটের মুহূর্তেই ত্রাতা হিসেবে আবির্ভূত হন আর্জেন্টিনার জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলা। তিনি বারমুদেজের সামনে একটি লোভনীয় প্রস্তাব রাখেন। প্রস্তাবটি ছিল অত্যন্ত সহজ। পেরুকে কেবল একটি ফুটবল ম্যাচে প্রয়োজনীয় ছাড় দিতে হবে, আর বিনিময়ে আর্জেন্টিনা তাদের বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করবে। এই গোপন চুক্তির বাস্তবায়ন কোনো সাধারণ মন্ত্রণালয়ের মাধ্যমে হয়নি।
এটি পরিচালিত হয়েছিল দুই দেশের রাষ্ট্রপ্রধানের সরাসরি তত্ত্বাবধানে। আর্জেন্টিনার নৌবাহিনীর অ্যাডমিরাল কার্লোস লাকোস্তে, যিনি বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ছিলেন, তিনি এই পুরো লেনদেনের সমন্বয়কের ভূমিকা পালন করেন। স্প্যানিশ ক্রীড়া ইতিহাসবিদ পাবলো লরেন্তে তার ফুটবল ওয়াই পদের এন লা আর্জেন্টিনা গ্রন্থে আর্জেন্টিনার রাষ্ট্রীয় ব্যাংকের তৎকালীন গোপন নথিপত্রের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সেই নথি অনুযায়ী পেরুর কেন্দ্রীয় ব্যাংকে ওই $50 মিলিয়ন পাঠানো হয়েছিল কয়েকটি ভিন্ন ভিন্ন ধাপে এবং সম্পূর্ণ পরিচয় গোপন রেখে। ঋণের শর্তাবলী ছিল অত্যন্ত শিথিল এবং দীর্ঘমেয়াদী, যা আন্তর্জাতিক ব্যাংকিং নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। অন্যদিকে 35,000 টন গম পাঠানোর প্রক্রিয়াটিও সাধারণ বাণিজ্য মন্ত্রণালয়ের বদলে সরাসরি সামরিক বাহিনীর একটি বিশেষ লজিস্টিক শাখার মাধ্যমে সুচারুভাবে সম্পন্ন করা হয়েছিল। এই গম পেরুর বাজারে বিক্রি করে বারমুদেজের সরকার সাময়িকভাবে দেশের অভ্যন্তরীণ অসন্তোষ দমন করতে সক্ষম হয়। দশক পেরিয়ে যাওয়ার পর পেরুর প্রাক্তন সিনেটর জেনারো লেদেসমা প্রকাশ্যে এই চুক্তির সত্যতা স্বীকার করেন। তিনি স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোতে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে নিশ্চিত করেছিলেন যে বারমুদেজ এবং ভিদেলার মধ্যে আসলেই একটি পূর্ব নির্ধারিত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। লেদেসমা জানিয়েছিলেন, আর্জেন্টিনার সামরিক জান্তার কাছে বিশ্বকাপ জেতাটা ছিল তাদের শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার একমাত্র উপায়, আর বারমুদেজের প্রয়োজন ছিল তাৎক্ষণিক অর্থনৈতিক সহায়তা। এই দুই স্বৈরশাসকের স্বার্থের নিখুঁত মিলনের ফলেই পেরুর ফুটবল দলটিকে বলি দেওয়া হয়েছিল সাধারণ দর্শকদের কাছে, যা ছিল একটি লজ্জাজনক ক্রীড়া বিপর্যয়। রাষ্ট্রীয় পর্যায়ে তা ছিল একটি অত্যন্ত সফল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই পুরো বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকা সত্ত্বেও তারা রহস্যজনকভাবে নীরবতা পালন করেছিল। ব্রিটিশ লেখক সাইমন কুপার তার সুগভীর বিশ্লেষণে স্পষ্টভাবে দেখিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতার এই নোংরা আন্তর্জাতিক খেলায় ফুটবল কেবল একটি বৈধ আড়াল হিসেবে অত্যন্ত সফলভাবে ব্যবহৃত হয়েছিল। কিন্তু এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিধি কেবল $50 মিলিয়ন এবং 35,000 টন গমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অর্থনৈতিক এই লেনদেনগুলো ছিল চুক্তির সবচেয়ে দৃশ্যমান এবং পরিষ্কার অংশ। জেনারেল ভিদেলা এবং জেনারেল বারমুদেজ কেবল রাষ্ট্রীয় সম্পদ বিনিময় করেই সন্তুষ্ট ছিলেন না। অপারেশন কন্ডোরের মতো একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক গোয়েন্দা চুক্তির অধীনে থাকা এই দুই নিষ্ঠুর স্বৈরশাসক অর্থের পাশাপাশি আরও একটি অমূল্য সম্পদের সরাসরি সওদা করেছিলেন। সেই সম্পদটি কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় না, কিংবা কোনো মালবাহী জাহাজে বোঝাই করে পাঠানোও যায় না, কারণ সেই সম্পত্তি ছিল সরাসরি জলজ্যান্ত মানুষের জীবন। বিপুল অর্থের বিনিময়ে পেরুর সরকার আর্জেন্টিনার সামরিক জান্তার কাছে অত্যন্ত গোপন একটি তালিকা হস্তান্তর করেছিল। সেই তালিকার সূত্র ধরে পেরুর কারাগারগুলো থেকে এমন কিছু মানুষকে রাতের অন্ধকারে বের করে আনা হয় যাদের চূড়ান্ত গন্তব্য ছিল আর্জেন্টিনার কুখ্যাত ডেথ স্কোয়াড। রাষ্ট্রীয় কোষাগারের বিশাল অর্থের লেনদেন সম্পূর্ণ হওয়ার ঠিক পরপরই সামরিক বাহিনীর কড়া পাহারায় এবার অত্যন্ত গোপনে শুরু হতে যাচ্ছিল সাধারণ মানুষের তাজা রক্তের সরাসরি বিনিময়, যা পুরো বিশ্বকে চিরদিনের জন্য পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছিল। অধ্যায় 7, ভিন্ন মতাবলম্বী হস্তান্তর, রক্তের বিনিময়। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অনেক গোপন চুক্তির কথা শোনা যায়, কিন্তু মানুষের জীবনের বিনিময়ে গোল কেনার ঘটনা সম্ভবত এটিই প্রথম এবং শেষ। 1978 সালের 25শে মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ঠিক এক সপ্তাহ আগে পেরুর রাজধানী লিমার একটি সামরিক বিমান ঘাঁটি থেকে একটি কার্গো উড়োজাহাজ আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের উদ্দেশ্যে অত্যন্ত গোপনে উড্ডয়ন করে। এই বিমানে কোনো অস্ত্র বা সাধারণ সরঞ্জাম ছিল না। এর ভেতরে চোখ বাঁধা অবস্থায় বসেছিলেন পেরুর 13 জন নাগরিক। তারা কোনো সাধারণ অপরাধী ছিলেন না। তারা ছিলেন সাংবাদিক, শ্রমিক নেতা এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী, যারা পেরুর স্বৈরশাসক জেনারেল ফ্রান্সিসকো মোরালেস বারমুদেজের সরকারের প্রকাশ্য সমালোচনা করেছিলেন। অপারেশন কন্ডোরের অধীনে এই 13 জন মানুষকে সরাসরি তুলে দেওয়া হয়েছিল আর্জেন্টিনার কুখ্যাত ডেথ স্কোয়াডের হাতে। এই ভয়ঙ্কর ঘটনার বিশদ বিবরণ দীর্ঘ কয়েক দশক ধরে সম্পূর্ণ ধামাচাপা দেওয়া ছিল। পরবর্তীতে 2012 সালে আর্জেন্টিনার ফেডারেল বিচারক নরবের্তো ওয়ারবিদে অপারেশন কন্ডোরের পুরনো নথিপত্র নিয়ে একটি অত্যন্ত বিস্তৃত আইনি তদন্ত শুরু করেন। সেই তদন্তের সূত্র ধরে পেরুর প্রাক্তন সিনেটর জেনারো লেদেসমা স্প্যানিশ আদালতে একটি আনুষ্ঠানিক এবং লিখিত জবানবন্দি প্রদান করেন। লেদেসমা নিজে ছিলেন সেই 13 জন বন্দীর মধ্যে একজন।
বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং লেখক জোনাথন উইলসন তার গবেষণা প্রবন্ধগুলোতে এই আইনি প্রক্রিয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। জেনারেল লেদেসমার সরাসরি দেওয়া সেই জবানবন্দি থেকে ফুটবল এবং আন্তর্জাতিক ভূরাজনীতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সত্যটি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে বেরিয়ে আসে। এই অভাবনীয় আইনি নথিপত্রগুলো আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের কাছে চরম এক অকাট্য প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে যারা নিজেদের সমস্ত মানবতা বিরোধী ঘৃণ্য কার্যকলাপ নিপুণভাবে গোপন রাখতে সক্ষম হয়েছিলেন, তারা অবশেষে নিজেদের পাতা ফাঁদেই আটকে পড়েন। এই অসহায় বন্দীদের উপর চালানো পাশবিক নির্যাতনের বিবরণ স্পষ্টভাবে প্রমাণ করে রাষ্ট্রযন্ত্র কতটা অমানবিক হতে পারে, যা পুরো মহাদেশের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা ছিল। লেদেসমা তার জবানবন্দিতে পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে পেরুর সামরিক সরকার কেবল দেশের ভেতরের ভিন্নমত দমন করতে চেয়েছিল, কিন্তু সেই বন্দীদের পেরুর মাটিতে হত্যা করাটা বারমুদেজের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তাই তিনি আর্জেন্টিনার স্বৈরশাসক জেনারেল হোর্হে ভিদেলার সাথে একটি নিখুঁত রক্তের চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিটি ছিল অত্যন্ত নির্মম। ভিদেলা পেরুর এই রাজনৈতিক বন্দীদের নিজের দেশে নিয়ে গিয়ে গুম করে ফেলার সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন, আর এর বিনিময়ে পেরুর ফুটবল দলকে আর্জেন্টিনার বিপক্ষে 4 গোলের সেই প্রয়োজনীয় ব্যবধানে সরাসরি হারতে হবে। ভিদেলার জন্য এই 13 জন মানুষকে গুম করা কোনো কঠিন কাজ ছিল না, কারণ তার সরকার ইতিমধ্যেই নিজস্ব হাজার হাজার নাগরিককে ডেথ ফ্লাইটের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে জীবন্ত ফেলে দিচ্ছিল। পেরু থেকে উড়ে আসা সেই সামরিক বিমানটি যখন বুয়েনোস আইরেসে অবতরণ করে, তখন বন্দীদের সরাসরি আর্জেন্টিনার সামরিক বাহিনীর একটি গোপন সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। চিলির প্রখ্যাত সাংবাদিক জন ডিঙ্গিস তার দ্য কন্ডোর ইয়ার্স বইয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই অপারেশনটি পরিচালনার দায়িত্বে ছিলেন 2 দেশের সর্বোচ্চ স্তরের সামরিক গোয়েন্দারা। পেরুর সাধারণ ফুটবল খেলোয়াড়রা যখন এল মনুমেন্টাল স্টেডিয়ামের সবুজ ঘাসে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তাদের দেশের নাগরিকদের অন্য একটি ভবনের বদ্ধ সেলে ভয়াবহ নির্যাতনের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এটি ছিল স্পোর্টস ওয়াশিংয়ের চূড়ান্ত নগ্নরূপ। একটি ফুটবল ম্যাচের ফলাফল নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় কোষাগারের অর্থের পাশাপাশি এবার সরাসরি যোগ হয়েছিল মানব পাচার এবং রাজনৈতিক হত্যার মতো চরম আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ। এই 13 জন ভিন্ন মতাবলম্বীর মধ্যে কয়েকজনকে পরবর্তীতে আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি দেওয়া হলেও এই ঘটনাটি প্রমাণ করে যে স্বৈরশাসকরা ক্ষমতা টিকিয়ে রাখতে ঠিক কতটা বেপরোয়া হতে পারেন। অপারেশন কন্ডোরের এই অন্ধকার দিকটি প্রমাণ করে যে রাষ্ট্রীয় সন্ত্রাস কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ থাকে না। যখন 2টি দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তিবর্গ নিজেদের স্বার্থ রক্ষার জন্য একত্রিত হন, তখন সাধারণ নাগরিক এবং ক্রীড়াবিদরা নিছক দাবার গুটিতে পরিণত হন। পেরুর খেলোয়াড়দের সেই রাতের অসহায় আত্মসমর্পণ কেবল মাঠের বাইরের মানসিক চাপ কিংবা অর্থনৈতিক প্রলোভনের ফল ছিল না। এর পেছনে ছিল এই ভয়ঙ্কর রাষ্ট্রীয় সন্ত্রাসের বিশাল ছায়া, যা প্রতিটি মানুষের ব্যক্তিগত নিরাপত্তাকে চূড়ান্ত হুমকির মুখে ফেলে দিয়েছিল। ষড়যন্ত্র, অর্থ, গম এবং সবশেষে মানুষের রক্তের বিনিময়ে জেনারেল ভিদেলার সামরিক জান্তা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অত্যন্ত সফলভাবে অর্জন করে। পেরুকে 6-0 গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে আর্জেন্টিনা ঠিকই বিশ্বকাপের চূড়ান্ত ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে। কিন্তু ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল এমন একটি ইউরোপীয় দল যাদের সাথে এই ভূরাজনৈতিক ষড়যন্ত্রের কোনো সম্পর্ক ছিল না। 25 জুন এল মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত 75,000 দর্শক যখন উন্মত্তের মতো চিৎকার করছিলেন, তখন মাঠের ভেতরে থাকা 11 জন আর্জেন্টাইন খেলোয়াড়ের মাথায় কেবল একটি জিনিসই ঘুরপাক খাচ্ছিল। তারা সামরিক জান্তার এই রক্তাক্ত রাজনৈতিক সমীকরণের বিন্দু বিসর্গও জানতেন না। তারা কেবল একটি ট্রফি জয় করে নিজেদের সাধারণ ফুটবল জাদুকর হিসেবে প্রমাণ করার জন্য ভয়ঙ্কর এক মহাকাব্যিক যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। আর সেই যুদ্ধের মূল সেনাপতির নাম ছিল মারিও ক্যাম্পেস। অধ্যায় 8, ফাইনালের হুঙ্কার এবং মারিও ক্যাম্পেসের জাদু। 25 জুন 1978 এল মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত 75,000 দর্শক জানতেন না যে তারা কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং ইতিহাসের অন্যতম সেরা একটি রাজনৈতিক মঞ্চায়নের চূড়ান্ত দৃশ্য দেখতে বসেছেন। তবে মাঠের সবুজ ঘাসে থাকা 11 জন আর্জেন্টাইন খেলোয়াড়ের কাছে এই দিনটির অর্থ ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের কাছে কোনো গোপন চুক্তি, কোনো অপারেশন কন্ডোর বা এসমার অন্ধকার সেলের কোনো অস্তিত্ব ছিল না। তারা ছিলেন সাধারণ ফুটবল জাদুকর, যাদের কাঁধে চেপে বসেছিল একটি পুরো জাতির প্রত্যাশার বিশাল চাপ।
প্রতিপক্ষ ছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডস, যারা জোহান ক্রুইফ ছাড়াই ফাইনালে উঠে এসেছিল। ডাচরা জান্তা সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সচেতন ছিল। ব্রিটিশ সাংবাদিক ডেভিড উইনার তার ব্রিলিয়ান্ট অরেঞ্জ গ্রন্থে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ডাচ খেলোয়াড়রা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা শিরোপা জিতলেও সামরিক জান্তার প্রধান জেনারেল ভিদেলার হাত থেকে ট্রফি গ্রহণ করবেন না। ফাইনালে ওঠার এই লড়াইটি তাই কেবল দুটি দলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি পরিণত হয়েছিল দুই ভিন্ন আদর্শের এক নীরব সংঘর্ষে। মাঠের খেলায় এই রাজনৈতিক অন্ধকারের কোনো ছায়া পড়তে দেননি মারিও ক্যাম্পেস এবং অধিনায়ক ড্যানিয়েল পাসারেল্লা। ব্রিটিশ লেখক জোনাথন উইলসন তার অ্যাঞ্জেলস উইথ ডার্টি ফেসেস বইয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের নৈপুণ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এই দলটির ফুটবল প্রতিভা কোনোভাবেই স্বৈরশাসকের দয়ার উপর নির্ভরশীল ছিল না। বিশেষ করে মারিও ক্যাম্পেস, যার লম্বা চুল এবং অনায়াসে ড্রিবলিং সাধারণ মানুষকে মোহবিষ্ট করে রেখেছিল। ফাইনালে 38 মিনিটের মাথায় ক্যাম্পেসের নেওয়া প্রথম গোলটি ছিল ফুটবলীয় দক্ষতার এক নিখুঁত উদাহরণ। ডাচ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে তার করা এই গোলটি এল মনুমেন্টালের দর্শকদের এক ঐশ্বরিক আনন্দের সাগরে ভাসিয়ে দেয়। পাসারেল্লার নেতৃত্ব এবং রক্ষণে তার দৃঢ়তা প্রমাণ করেছিল যে ষড়যন্ত্রের বাইরেও এই দলটির একটি নিজস্ব ফুটবলীয় আত্মপরিচয় ছিল। তারা খেলছিলেন কেবল তাদের দেশের সাধারণ মানুষের জন্য, যাদের জীবনে আনন্দ বলতে তখন আর কিছুই অবশিষ্ট ছিল না। সাধারণ আর্জেন্টাইনদের কাছে এই জয়টি ছিল বেঁচে থাকার একমাত্র রসদ। লাতিন আমেরিকার প্রখ্যাত লেখক এডুয়ার্ডো গালিয়ানো তার সকার ইন সান অ্যান্ড শ্যাডো বইয়ে স্পষ্টভাবে লিখেছেন যে সামরিক জান্তার বুটের তলায় পিষ্ট হওয়া একটি জাতির জন্য ফুটবল ছিল একমাত্র মুক্তির শ্বাস নেওয়ার জায়গা। রাস্তায় নামলে গুম হয়ে যাওয়ার ভয়, পত্রিকায় সেন্সরশিপ এবং রাজনৈতিক দমবন্ধ করা পরিবেশে এই সাধারণ মানুষগুলো কেবল 90 মিনিটের জন্য হলেও একটি স্বাধীন ও আনন্দময় অস্তিত্বের স্বাদ পাচ্ছিলেন। ক্যাম্পেস যখন অতিরিক্ত সময়ে আরও একটি দুর্দান্ত গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন, তখন রাস্তায় নেমে আসা লাখো মানুষের উল্লাস কোনো সাজানো নাটক ছিল না, সেই আনন্দ ছিল সম্পূর্ণ খাঁটি। স্বৈরশাসক হয়তো বিশ্বকাপটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন, কিন্তু সাধারণ মানুষের আবেগ এবং ফুটবলের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা কখনোই মিথ্যা ছিল না। সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল খেলোয়াড়দের নিজস্ব অজ্ঞতা। সামরিক সরকার অত্যন্ত নিখুঁতভাবে পুরো দেশটিকে এমন একটি মিডিয়া ব্ল্যাকআউটের মধ্যে রেখেছিল যে জাতীয় দলের খেলোয়াড়রাও রাষ্ট্রের এই পাশবিক কার্যকলাপের বিন্দু বিসর্গ জানতেন না। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে খেলোয়াড়রা এই সত্যটি বারবার উচ্চারণ করেছেন। ইনভেস্টিগেটিভ সাংবাদিক ডেভিড ইয়ালপ তার হাউ দে স্টোল দ্য গেম বইয়ে সুস্পষ্ট তথ্য প্রমাণ হাজির করে দেখিয়েছেন খেলোয়াড়দের কেবল ফুটবল নিয়েই ব্যস্ত রাখা হয়েছিল। তাদের চারপাশের বলয়টি এতটাই সুরক্ষিত ছিল যে স্টেডিয়ামের 1 মাইল দূরে এসমার সেলে কি ঘটছে তা জানার কোনো উপায় তাদের ছিল না। তারা বিশ্বাস করতেন তারা নিজেদের ঘাম এবং রক্ত ঝরিয়ে একটি বৈধ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দেশের জন্য সম্মান বয়ে আনছেন। তারা জানতেন না যে তাদের এই ঐতিহাসিক জয়ের আনন্দের আড়ালে কতগুলো নিরীহ মানুষের নির্মম মৃত্যুর আর্তনাদ চিরতরে চাপা পড়ে যাচ্ছে। খেলার একেবারে শেষ বাঁশি যখন বাজল, তখন ফলাফল 3-1। আর্জেন্টিনা তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয় করেছে। অধিনায়ক ড্যানিয়েল পাসারেল্লা যখন জেনারেল ভিদেলার হাত থেকে বিশ্বকাপের সোনালী ট্রফিটি সরাসরি গ্রহণ করলেন, তখন স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শকের প্রবল উল্লাস আর ক্যামেরার অজস্র ফ্ল্যাশে চারপাশ আলোকিত হয়ে উঠেছিল। ভিদেলার মুখে তখন ছিল এক বিজয়ী স্বৈরশাসকের চওড়া হাসি, কারণ তার সুকৌশলে সাজানো নিখুঁত স্পোর্টস ওয়াশিং প্রকল্প আজ পুরোপুরি সফল হয়েছিল। কিন্তু এই ঝলমলে আলোর ঠিক নিচে লুকিয়ে থাকা চরম অন্ধকার সত্যটি খুব বেশি দিন সম্পূর্ণ চাপা থাকতে পারেনি। ট্রফিটি চূড়ান্তভাবে জেতার পর সময়ের সাথে দীর্ঘ কয়েকটি দশক পেরিয়ে যায়। সাধারণ মানুষ এবং প্রতারিত খেলোয়াড়রা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে শুরু করেন যে ট্রফিটিকে তারা এতকাল আবেগের সাথে তাদের জীবনের সর্বোচ্চ রাষ্ট্রীয় গর্বের প্রতীক বলে মনে করে এসেছেন, তার প্রতিটি ইঞ্চিতে খুব গভীরভাবে মিশে আছে হাজারো নিরীহ মানুষের অদৃশ্য রক্তের দাগ। বছরের পর বছর ধরে বুকের ভেতর অত্যন্ত যন্ত্রণার সাথে চেপে রাখা সেই ভয়ানক গোমট নীরবতা অবশেষে প্রবল বেগে ভেঙে পড়তে শুরু করে যখন দলের ঠিক ভেতরে থাকা একজন শীর্ষস্থানীয় অভিজ্ঞ খেলোয়াড় নিজের বিবেকের তীব্র তাড়নায় প্রথমবারের মতো মুখ খোলার চরম সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার মুখ থেকে বেরিয়ে আসা একটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ভয়াবহ স্বীকারোক্তি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়, যা জানব আমরা পরবর্তী অধ্যায়ে।
অধ্যায় 9, নীরবতা ভাঙার পালা, স্বীকারোক্তি ও অনুশোচনা। ইতিহাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সময়ের দীর্ঘ ব্যবধান কখনোই রাষ্ট্রীয় অপরাধের রক্তের দাগ পুরোপুরি মুছে ফেলতে পারে না। 1978 সালের বিশ্বকাপের সেই বিতর্কিত ফাইনালের পর দীর্ঘ কয়েক দশক পার হয়ে গিয়েছিল। সামরিক জান্তার কঠোর পতন ঘটেছিল এবং লাতিন আমেরিকার রাজনীতিতে গণতন্ত্রের নতুন হাওয়া বইতে শুরু করেছিল। কিন্তু যেই ট্রফিটিকে কেন্দ্র করে এত বড় একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র রচিত হয়েছিল, তার পেছনের সত্যটি আর বেশি দিন সম্পূর্ণ গোপন থাকতে পারেনি। ক্ষমতার পালাবদলের পর 90-এর দশকে যখন বিভিন্ন রাষ্ট্রীয় গোপন নথিপত্র ধীরে ধীরে জনসমক্ষে আসতে শুরু করে, তখন পেরু এবং আর্জেন্টিনার সেই অভিশপ্ত ম্যাচের ভেতরের ভয়ঙ্কর চিত্রটি দিনের আলো দেখতে পায়। এই নীরবতা ভাঙার প্রথম এবং সবচেয়ে বড় কাজটি করেছিলেন খোদ পেরু জাতীয় দলের খেলোয়াড়রা। বছরের পর বছর ধরে বুকের ভেতর চেপে রাখা তীব্র অপরাধবোধ এবং অনুশোচনা থেকে তারা একে একে মুখ খুলতে শুরু করেন। পেরুর তৎকালীন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ মিডফিল্ডার হোসে ভেলাস্কেজ এই ষড়যন্ত্রের সবচেয়ে বিস্ফোরক স্বীকারোক্তিটি প্রকাশ্যে প্রদান করেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম এবং ইনভেস্টিগেটিভ সাংবাদিক ডেভিড ইয়ালপ তার হাউ দে স্টোল দ্য গেম বইয়ের বর্ধিত সংস্করণে ভেলাস্কেজের সেই প্রত্যক্ষ স্বীকারোক্তি অত্যন্ত বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন। ভেলাস্কেজ সরাসরি অভিযোগ করেছিলেন যে ম্যাচের আগেই তাদের দলের অন্তত 6 জন খেলোয়াড়কে সামরিক সরকারের তরফ থেকে সরাসরি কিনে নেওয়া হয়েছিল। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে স্বৈরশাসক জেনারেল ফ্রান্সিসকো মোরালেস বার্মুদেজ এবং আর্জেন্টিনার জান্তা সরকারের মধ্যে স্বাক্ষরিত সেই গোপন চুক্তির কারণেই পেরুর খেলোয়াড়দের মাঠে ইচ্ছে করে খারাপ খেলতে বাধ্য করা হয়েছিল। ভেলাস্কেজের মতে ম্যানেজার মার্কোস কালদেরন ওপর মহলের চরম রাজনৈতিক চাপের কাছে সম্পূর্ণ নথি স্বীকার করে দলের সেরা খেলোয়াড়দের বসিয়ে রেখে এমন একটি দুর্বল একাদশ মাঠে নামিয়েছিলেন যা আগে কখনোই একসাথে খেলেনি। ভেলাস্কেজের এই সরাসরি অভিযোগ আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করেছিল। শুধু ভেলাস্কেজ নন, পেরুর আরেক তারকা খেলোয়াড় হুয়ান কার্লোস আবলিতাসো পরবর্তীতে স্প্যানিশ সাংবাদিকদের কাছে সরাসরি স্বীকার করেছিলেন যে সেই রাতের এল মনুমেন্টাল স্টেডিয়ামের ম্যাচটি কোনোভাবেই স্বাভাবিক ছিল না এবং ড্রেসিং রুমে ভিদেলার সেই ভয়াবহ প্রবেশ তাদের মানসিকভাবে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। পেরুর খেলোয়াড়দের এই প্রকাশ্য স্বীকারোক্তির পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পুরো বিষয়টির আরও গভীরে অনুসন্ধান শুরু করে। তাদের এই অনুসন্ধানকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করে 1992 সালে প্যারাগুয়েতে আবিষ্কৃত হওয়া আর্কাইভস অফ টেরর বা সন্ত্রাসের গোপন দলিল। মার্কিন ইতিহাসবিদ জে প্র্যাট্রিস তার বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাপত্রে দেখিয়েছেন যে এই গোপন দলিলগুলোতেই অপারেশন কন্ডোরের সমস্ত গা শিউরে ওঠা নথিপত্র অত্যন্ত সুচারুভাবে সংরক্ষিত ছিল। এই নথিপত্রগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে পেরুর 13 জন রাজনৈতিক বন্দীকে আর্জেন্টিনার ডেথ স্কোয়াডের হাতে তুলে দেওয়ার সেই চুক্তিটি কোনো গুজব ছিল না, বরং সেটি ছিল রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত একটি নিখুঁত মানব পাচার এবং রাজনৈতিক হত্যার মূল ব্লুপ্রিন্ট। যখন এই ভয়াবহ ঐতিহাসিক সত্যগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রথম পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে, তখন পেরুর খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রাও এক চরম মানসিক সংকটের মুখোমুখি এসে দাঁড়ান। আর্জেন্টিনার খেলোয়াড়রা, যারা এতকাল বিশ্বাস করতেন যে তারা কেবল নিজেদের ঘাম এবং মেধার জোরে একটি বৈধ আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় করেছেন, তাদের কাছে এই রাজনৈতিক সত্য উদ্ঘাটন ছিল চরম এক মানসিক বিপর্যয়। ব্রিটিশ ক্রীড়া ইতিহাসবিদ জোনাথন উইলসন তার অ্যাঞ্জেলস উইথ ডার্টি ফেসেস গ্রন্থে আর্জেন্টাইন খেলোয়াড়দের এই নিদারুণ ট্র্যাজেডি অত্যন্ত সংবেদনশীলভাবে বিশ্লেষণ করেছেন। সেই দলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় রিকার্ডো ভিলা, যিনি পরবর্তীতে ইউরোপীয় ক্লাব ফুটবলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অত্যন্ত বেদনার্ত কণ্ঠে তার অনুশোচনা প্রকাশ করেছিলেন। ভিলা বলেছিলেন, আমরা কেবল সাধারণ মানুষকে আনন্দ দিয়েছিলাম, কিন্তু আমরা সত্যিই জানতাম না এই ট্রফির পেছনে এত রক্ত লুকিয়ে আছে। আমরা তখন সম্পূর্ণ অন্ধ ছিলাম। রিকার্ডো ভিলার এই একটি মাত্র বাক্য স্পষ্টভাবে প্রমাণ করে যে সামরিক জান্তা কিভাবে জাতীয় বীরদেরও নিজেদের নোংরা রাজনৈতিক দাবার গুটি হিসেবে অত্যন্ত সুকৌশলে ব্যবহার করেছিল। আরেক কিংবদন্তি খেলোয়াড় লিওপোলদো লুকে, যিনি সেই টুর্নামেন্টে অসাধারণ ফুটবল খেলেছিলেন, তিনিও পরবর্তীতে তার চরম ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছিলেন। বিশ্বকাপের ঠিক মাঝখানে এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় তার আপন ভাই নিহত হন, যা নিয়ে পরবর্তীতে অনেক রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলেছিল।
লোকে তার আত্মজীবনীমূলক বিভিন্ন সাক্ষাৎকারে বারবার বলেছেন যে তিনি যদি আগে থেকে জানতেন যে এই ফুটবল টুর্নামেন্টের আড়ালে সাধারণ মানুষের উপর এত ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন এবং গুমের মহোৎসব চলছে, তবে তিনি কখনোই সেই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে মাঠে নামতেন না। খেলোয়াড়দের এই মর্মান্তিক অনুশোচনা এবং অপারেশন কন্ডোরের ভয়াবহ নথিপত্রগুলো মিলে 1978 সালের বিশ্বকাপকে চিরকালের জন্য এক রক্তাক্ত কলঙ্কের চাদরে ঢেকে দেয়। বিশ্ববাসী অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই বিশাল ক্রীড়াযজ্ঞের মূল উদ্দেশ্য কখনোই ফুটবল ছিল না। সত্যের এই প্রবল বন্যার মুখে দাঁড়িয়ে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক সোনালী ট্রফিটি ধীরে ধীরে তার সমস্ত জৌলুস হারাতে শুরু করে। আর ঠিক তখনই বিশ্ব রাজনীতির ইতিহাসে শতাব্দীর সবচেয়ে বড় ও ভয়াবহ বিচারের মঞ্চটি অত্যন্ত নীরবে প্রস্তুত হচ্ছিল, যা জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 10, উপসংহার। রক্তের দাগে লেখা এক ট্রফি। ইতিহাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সাময়িকভাবে অন্ধ হলেও কখনোই চিরস্থায়ীভাবে স্মৃতিভ্রষ্ট হয় না। যে সামরিক জান্তা 1978 সালের বিশ্বকাপকে নিজেদের বৈধতা প্রমাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, সময়ের পরিক্রমায় তারাই ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছে। 2013 সালের 17 মে আর্জেন্টিনার একটি সাধারণ কারাগারের বাথরুমে বসে অত্যন্ত নিঃসঙ্গ এবং অপমানজনক অবস্থায় মৃত্যুবরণ করেন জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলা। তার মৃতদেহের উপর কোনো রাষ্ট্রীয় সম্মান বা সামরিক মর্যাদার প্রতীক ছিল না। ব্রিটিশ সাংবাদিক জোনাথন উইলসন তার অ্যাঞ্জেলস উইথ ডার্টি ফেসেস গ্রন্থে এই সত্যটি অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন যে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ভয়াবহ সাম্রাজ্য ভিদেলা গড়ে তুলেছিলেন তা শেষ পর্যন্ত তার নিজের পতনের চূড়ান্ত কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভিদেলার মৃত্যুর মধ্য দিয়ে বিতর্কের অবসান ঘটেনি, ইতিহাস কেবল তার অপরাধেই সীমাবদ্ধ নয়। এই বিশ্বকাপটি একই সাথে ছিল ফুটবলের অবিস্মরণীয় কীর্তি এবং ভূরাজনীতির এক ঘৃণ্যতম উদাহরণ। একদিকে ছিল রিভার প্লেট স্টেডিয়ামের কান ফাটানো উল্লাস, অন্যদিকে ছিল এসমার অন্ধকার সেলের বন্দীদের নিদারুণ আর্তনাদ। এই বৈপরীত্য আমাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে রাষ্ট্রযন্ত্র যখন বেপরোয়া হয়ে ওঠে তখন সাধারণ মানুষের বিনোদনও একটি রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়। ব্রাজিল হয়তো এই ভয়াবহ ভূরাজনৈতিক ষড়যন্ত্রের সবচেয়ে বড় শিকার হয়েছিল। তাদের অজেয় দলটি মাঠের খেলায় কোনো ম্যাচ না হেরেই কেবল ফরম্যাটের ফাঁদ এবং পেরুর সাথে আর্জেন্টিনার সেই সন্দেহজনক চুক্তির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল। ইনভেস্টিগেটিভ সাংবাদিক ডেভিড ইয়ালপের গবেষণা এই সত্যটি জোরালোভাবে প্রমাণ করে যে ব্রাজিলের বিদায় কোনো সাধারণ ক্রীড়া বিপর্যয় ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। কিন্তু একই সাথে আমাদের এই সত্যটিও স্বীকার করতে হবে যে আর্জেন্টিনার সাধারণ মানুষের ফুটবলের প্রতি যে আবেগ ছিল তা কোনোভাবেই মিথ্যা ছিল না। লাতিন আমেরিকার প্রখ্যাত লেখক এডুয়ার্ডো গালিয়ানো তার সকার ইন সান অ্যান্ড শ্যাডো বইয়ে যেমনটি বলেছেন, সামরিক জান্তার বোটের তলায় পিষ্ট হওয়া একটি জাতির জন্য ফুটবল ছিল শ্বাস নেওয়ার একমাত্র জানালা। মারিও ক্যাম্পেস এবং ড্যানিয়েল পাসারেল্লারা যখন মাঠে খেলছিলেন তখন তারা কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ছিলেন না। তারা কেবল নিজেদের ঘাম এবং মেধা দিয়ে দেশের মানুষকে একটু আনন্দ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। খেলোয়াড়দের এই অজ্ঞতা এবং সাধারণ মানুষের আবেগ 1978 সালের বিশ্বকাপের ইতিহাসকে আরও বেশি মর্মান্তিক করে তুলেছে। এই রক্তক্ষয়ী টুর্নামেন্ট থেকে বিশ্বের যে কোনো স্বাধীনতাকামী এবং মুক্তমানা জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইতিহাস প্রমাণ করে যে সামরিক জান্তা বা কোনো স্বৈরাচারী সরকার যখন নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সাধারণ মানুষের উপর চরম নিপীড়ন চালায় তখন তারা রাষ্ট্রীয় প্রোপাগান্ডা এবং মিথ্যাচারের আশ্রয় নিতে বাধ্য হয়। স্পোর্টস ওয়াশিংয়ের মতো প্রতারণামূলক কৌশল ব্যবহার করে সাময়িকভাবে আন্তর্জাতিক মহলের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হলেও সময়ের নিষ্ঠুর বিচারের হাত থেকে কখনোই সম্পূর্ণ রেহাই পাওয়া যায় না। অপারেশন কন্ডোরের অধীনে যে 13 জন পেরুভিয়ান ভিন্ন মতাবলম্বীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল তাদের আত্মত্যাগ এবং এসমার সেলে গুম হয়ে যাওয়া হাজার হাজার সাধারণ আর্জেন্টাইন নাগরিকের নির্মম পরিণতি আজ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের কাছে রাষ্ট্রীয় সন্ত্রাসের এক ভয়াবহ দলিল হিসেবে চিরকাল বেঁচে থাকবে। স্প্যানিশ ইতিহাসবিদ পাবলো লরেন্তে তার গবেষণায় স্পষ্টভাবে দেখিয়েছেন যে 1978 সালের বিশ্বকাপ কেবল একটি ক্রীড়া আসর ছিল না, এটি ছিল মূলত মানবতা বিরোধী অপরাধের একটি বিশাল এবং অত্যন্ত সুরক্ষিত আন্তর্জাতিক আবরণ। যখনই কোনো অবৈধ স্বৈরাচারী সরকার বন্দুকের নলের মুখে ক্ষমতায় টিকে থাকতে চায় তখনই তারা ক্রীড়াক্ষেত্র বা বিনোদনকে নিজেদের ঢাল হিসেবে অত্যন্ত সুকৌশলে ব্যবহার করে।
আমাদের মতো স্বাধীনতাকামী জাতি, যারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস এবং নির্মম গণহত্যার সরাসরি শিকার হয়েছিল, তারা খুব সহজেই বুঝতে পারে যে সামরিক জান্তার বুটের তলা কতটা নিষ্ঠুর এবং রক্তপিপাসু হতে পারে। স্বৈরশাসকরা সবসময়ই সত্যকে চিরতরে গায়েব করার বৃথা চেষ্টা করে। আজ যখন ফুটবলের ইতিহাস বিশ্লেষণ করি, তখন আমাদের সামনে দুটি সম্পূর্ণ ভিন্ন এবং সমান্তরাল বাস্তবতার চিত্র পরিষ্কারভাবে ফুটে ওঠে। একদিকে রয়েছে মাঠের ভেতরের ১১ জন খেলোয়াড়ের অসামান্য ক্রীড়া নৈপুণ্য, বলের ওপর নিখুঁত নিয়ন্ত্রণ এবং সাধারণ দর্শকদের বাঁধ ভাঙা আনন্দ। অন্যদিকে রয়েছে মাঠের বাইরে ক্ষমতাবানদের ঠান্ডা মাথার ষড়যন্ত্র, বিপুল অর্থের অবৈধ লেনদেন এবং ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখতে মানুষের রক্তের নির্মম হোলি খেলা। এই দুই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে থাকা ১৯৭৮ সালের বিশ্বকাপ ট্রফিটি আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিতর্কিত ক্রীড়া সম্মাননা। ফিফা হয়তো কখনোই এই কলঙ্কিত টুর্নামেন্টের ফলাফল আনুষ্ঠানিকভাবে বাতিল করবে না, কিন্তু ইতিহাসের আদালতে আসল রায় অনেক আগেই নির্ধারিত হয়ে গেছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। সময়ের সাথে সমস্ত গোপন নথিপত্র এবং ভয়াবহ সত্যগুলো ঠিকই দিনের আলোতে বেরিয়ে আসে। বুয়েনোস আইরেসের জাদুঘরে রাখা সেই সোনালি ট্রফিটি আজও হয়তো বাইরের আলোতে অত্যন্ত চকচক করে, কিন্তু যারা এই পুরো টুর্নামেন্টের পেছনের আসল ইতিহাস জানেন, তারা খুব ভালো করেই দেখতে পান যে সেই মসৃণ সোনালি আবরণের ঠিক নিচে আজও শুকিয়ে আছে হাজারো নিরীহ মানুষের তাজা রক্তের ভয়ঙ্কর স্থায়ী এবং গভীর লাল দাগ। বন্ধুরা, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের এই বিশেষ অডিও ডকুমেন্টারির একেবারে শেষ প্রান্তে। পুরো ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ফুটবলের উন্মাদনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসের নিখুঁত স্পোর্টস ওয়াশিং হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমরা জানলাম কিভাবে ব্রাজিলের অপরাজিত দলকে অদ্ভুত নিয়মের ফাঁদে ফেলে বিদায় করা হয় এবং পেরুর বিপক্ষে সেই অবিশ্বাস্য ৬-০ জয়ের পেছনের অন্ধকার সত্যটি কী ছিল। গম, $মিলিয়ন ঋণ আর অপারেশন কন্ডোরের অধীনে ১৩ জন ভিন্ন মতাবলম্বী মানুষের জীবনের বিনিময়ে লেখা হয়েছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এই অধ্যায়। তবে এর মাঝে সাধারণ আর্জেন্টাইন দর্শক বা খেলোয়াড়দের ফুটবলের প্রতি খাঁটি আবেগ মিথ্যা ছিল না। তারা কেবল স্বৈরশাসকের রাজনৈতিক দাবার ঘটি হয়েছিলেন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। ইতিহাস এবং ভূ রাজনীতির এই অকাট্য প্রমাণগুলো জানার পর, বিশেষ করে আমাদের দেশের ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কাছে ৭৮-এর বিশ্বকাপ নিয়ে দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গি কি কিছুটা হলেও বদলেছে? আপনাদের যৌক্তিক মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তথ্যগুলো সবার জানা উচিত মনে হলে ভিডিওটি শেয়ার করুন। এমন আরও ঐতিহাসিক অডিও ডকুমেন্টারি শুনতে বই কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।